দর্শক আমন্ত্রণ নাগরিকের বিশেষ আয়োজন সংবাদ বিশ্লেষণে। আপনারা জানেন সংবাদ বিশ্লেষণে আমরা কথা বলে থাকি সমসাময়িক বিষয়গুলো নিয়ে এবং এর পেছনকার কারণগুলো নিয়ে, এবং প্রতিদিন একজন করে সহকর্মী আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন এই বিষয়গুলো নিয়ে কথা বলতে। আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছেন জ্যেষ্ঠ বার্তা সম্পাদক সাখাওয়াত হোসেন। আপনাকে আমন্ত্রণ। আজকে অনেকগুলো বিষয় রয়েছে কথা বলার জন্য, কিন্তু আমি একদম শুরুতেই যে বিষয়টি দিয়ে যেতে চাই সেটি হচ্ছে যে কোথায় গেল ভোলাগঞ্জের সাদা পাথর। অনেক কিছুই তো আসলে দেখছি পুলিশ উপস্থিত রয়েছে, তার মধ্যে দিনে রাতে একাধারে আসলে পাথরগুলো কোথায় চলে যাচ্ছে এবং সরকারের নজর এড়াচ্ছে কিভাবে। একই সাথে যারা স্থানীয় জনগণ রয়েছেন তারাও কিন্তু বলছেন যে প্রশাসনের ওপর কোনো একটা দায় চাপানোর তারা আসলে চেষ্টা করছেন। তারা বলছেন যে কঠোর নজরদারি নেই, বা এই যে সরকারের পক্ষ থেকে তো বিভিন্ন ধরনের বিধি নিষেধ থাকে, তাহলে স্থানীয়দের যে অভিযোগ সেটিকে বা আসলে সরকার পাশ কাটিয়ে যাচ্ছে কিনা, আবার বিধি নিষেধ থাকার পরেও সেই ব্যাপারটি সরাসরি সরকারের উপর বর্তায় কিনা, কি বলবেন? ধন্যবাদ জ্যোতি আপনাকে আমাকে যুক্ত করার জন্য। আমি একটু বলি, যেটা হলো যে আপনি বলছিলেন যে এই যে সাদা পাথর গেল কোথায়। হ্যাঁ, আসলে কোথায় গেল এটা কি আমরা কি খুঁজে বের করতে পারবো নাকি পারবো না, এটা যেমন প্রশ্ন থেকে যায়। আর আমি একটু পিছনের দিকে যেতে চাই, যে সাদা পাথরের একটু যদি আপনি 2-1 দিন আগের কথা জানেন যে আমরা কোত্থেকে জানলাম যে সাদা পাথর নাই। আমি দেখি যেখানে পরিবেশ মন্ত্রী জোয়ানা চৌধুরী উনি বলতেছিলেন যে সিলেটে সাদা পাথর রক্ষা করতে পারলাম না আমি। হ্যাঁ, আমি কিন্তু অথচ এর আগে যখন আমি এই পরিবেশ আন্দোলন করেছি তখন কিন্তু রক্ষা করতে পেরেছি। গত এতদিন ধরে আন্দোলন করে সাদা পাথর রক্ষা করতে পারছি, কিন্তু আমি সরকারে থাকার পরও রক্ষা করতে পারি নাই। কিন্তু আমি আপনাকে একটু স্মরণ করিয়ে দিই যে এই সাদা পাথর আসলে কোথায় গেল, কিভাবে গেল এবং কারা এর সাথে জড়িত, এটা নিশ্চয়ই আপনি জানবেন, আমরাও জানি, কিন্তু পিছনের কারণগুলো আমরা একটু খুঁজে দেখার চেষ্টা করি। আমরা একটু তাকাই যে 5ই আগস্ট যেমন আমরা বলি যে একটা মব জাস্টিস, আসলে কি শুধু মানুষের সাথেই মব জাস্টিস হয়েছে? না, আমরা বলবো যে পাথরেরও প্রাণ আছে, আমরা বলি না যে পাথরে ফুল ফোটাবো, এরকম একটা শব্দ বলি। এই পাথরের এই মব জাস্টিসটা পাথরের বিরুদ্ধে হয়েছে। 5ই আগস্টের সাথে সাথে আপনারা যদি একটু স্থানীয়দের সাথে কথা বলে জানার চেষ্টা করে দেখবেন যে 5ই আগস্টের সাথে সাথেই এই পাথর উত্তোলন এবং এইটা পাথরের যে রাতের আধারে, মানে রাতে দিনে পাথরটা দিনেই সংগ্রহ করে এবং রাতের আধারে হলো কি ঢাকার 2টা জায়গায় আপনাকে একটু স্পষ্ট করে দিই। একটা হলো যে কাঁচপুর, আর একটা হলো গাবতলীতে এই পাথরগুলো নিয়ে আসে, ট্রাকে করে নিয়ে আসে। এটা শুরু হয়েছিল 5ই আগস্টের পর, 2024-এর 5ই আগস্টের পর, কিন্তু সেনাবাহিনী একটাও বিশেষ অভিযান চালায় এরপরে, এর প্রেক্ষাপটে কিছুদিন পরেই, তারপর কিছুদিন বন্ধ হয়ে যায়। কিন্তু আমরা বলি না যে এই সরকার মানে কি এই সরকার কি ক্ষমতায় আছে না, আসলে কারা ক্ষমতায় আছে, সরকারকে কে চালাচ্ছে? আপনারা কি এখন কি বলবেন যে তাহলে ছাত্ররা এটার সাথে জড়িত ছিল? আমি বলবো যে না, এটা একটা চক্র। এই একটা চক্র, এরা একটা সময় ছিল একটা দলের হয়ে, এখন আরেকটা চক্র। আগে হলো গিয়ে চোরাচালানি করতো, এখন হলো গিয়ে ওপেন ডাকাতি করতেছে। আগে ছিল চোরাচালানি বলতে আপনি মানে বিজি একটা সময় ছিল, আমরা যদি স্থানীয়ভাবে রিপোর্টিং করতে দেখতেছি, খেয়াল করেছি যে সেখানে বলতো যে বিজিবিকে 300 টাকা দিলে এক নৌকা নিয়ে আসতে পারে, পাথর নিয়ে আসতে পারে। কিন্তু এটা আর এই পট পরিবর্তনের পরে সেই প্রেক্ষাপটটা নাই, বিজেপিকেও টাকা দেওয়া যাচ্ছে না, বিজেপিকে টাকা দেওয়া হচ্ছে না। তখন কি হলো, এই যে চক্র তো থেমে নাই, এই চক্রটা কিন্তু থেমে নাই। এই চক্রটা কি করলো, তখন অন্য দলের সাথে লিয়াজো করলো। সেখানে আমাদের কাছে তথ্য আছে, আপনাদের কাছে তথ্য আছে যে সেখানে হলো বিএনপির নেতাকর্মীরা যুক্ত। আমার মানে আপনি বলতে পারেন তাহলে মব জাস্টিস করলো ছাত্ররা, তাহলে কি বিএনপি এখানে যুক্ত হলো? এটা আসলে চক্র। এখানে বিএনপি আওয়ামী লীগ না, এরা হলো গিয়ে ছাত্র না, এরা হলো গিয়ে একটা চক্র, যে চক্রটার কাজ হলো গিয়ে দেশটাকে ধ্বংস করা। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন সেটি হচ্ছে যে আগেও হয়েছে, এখনো হচ্ছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যখন আসলে পাথর সরে একেবারে মরুভূমি হয়ে গেল, তখন আসলে সেটির সবার খুব কনসার্নের বিষয় হয়ে গেল, এবং এখনো পর্যন্ত এটি নিয়ে ট্রলই তো হচ্ছে, কিন্তু সেটিও আসলে সরকারের আসলে চোখ এড়ায় কিভাবে, বা সরকার কেন চুপ রয়েছে এখন? আমি এখানে একটু বলতে চাই যে আমি আর একটু মনে করে দিই, এখানে কিন্তু পাথর করি একটা না। আমরা অনেকেই বলি না যে আমরা পাথর, এর ভোলাগঞ্জ পাথর করি, সাদা পাথর, এখানে কালো পাথরও আছে, বিভিন্ন ধরনের পাথর আছে। এখানে 4-5টা আছে সিলেট অঞ্চলকে ঘিরে, যেহেতু আমাদের ওই অঞ্চলটা পাহাড়ি, ইন্ডিয়ার সাথে লাগোয়া, তো এই জায়গার কারণে এখানে অনেকগুলা পাথর করি আছে। এখানে সাদা পাথরের চোখটা বেশি, কারণ সাদা পাথরের দামটা বেশি। এগুলা এক পিকআপ, এক নৌকা 3000 টাকা পর্যন্ত বিক্রি হয়। হ্যাঁ, ওখান থেকে আসার পর ট্রাকে করে এগুলো এখানে আসে। তো আপনি বলতেছিলেন যে এটা কি আগেও হইতো? হ্যাঁ, আগেও ওই যে বললাম চোরাচালানি ভিত্তিতে হইতো। এখন যেটা হলো মব জাস্টিসের বন্ধ হলো, বন্ধ হওয়ার পরে
প্রশাসন ছেড়ে দিল। কারণটা হলো যে আমরা খেয়াল করতেছি, আপনি খেয়াল করেন যে মব জাস্টিস বেড়ে গেলো, পুলিশ তার দায়িত্ব পালনে এক ধরনের অনীহা দেখা গেল, নানা রকমের প্রতিবন্ধকতা দেখা গেল এবং তাদেরকে নানা ধরনের হয়রানি শিকার। আরেকটা জিনিস বলি, ওইখানে যে ইয়েটা আছে মানে পাথরকৈরিতে যে জিনিসটা আছে সেটা পর্যটন পুলিশ। আপনি খেয়াল করে দেখবেন যে ওই অঞ্চলে পর্যটন পুলিশ, এখানে কিন্তু অন্য পুলিশ, প্রশাসনিক পুলিশ না, এরা হলো পর্যটন পুলিশের কাজগুলো পর্যটককে রক্ষা করে, পর্যটকের সুযোগ সুবিধা দেখে, কোনো সংকট আছে কিনা দেখে। এই যে পাথরকৈরি এটা যে একটা সম্পদ, আমাদের যে খনিজ সম্পদ, এটাকে রক্ষা করার জন্য তেমন কোনো পদক্ষেপ আগেও দেখিনি, এখনো দেখিনি। হ্যাঁ, আগে প্রশাসনিক তৎপরতার কারণে এটা হয়তো আগে শক্তভাবে এটা প্রতিহত করা গেছে, কিন্তু এই সরকার যখন 5ই আগস্টের পর পরিবর্তন হলো তখন এটাকে আর রক্ষা করার মতো কেউ নাই। প্রশাসনের প্রতি স্থানীয়রা দোষ দিচ্ছে বা অনেকেই দোষ দিচ্ছে, বাস্তবতা হলো প্রশাসন যেখানে দায় এড়াইছেন। প্রশাসন দায়িত্ব অবশ্যই ছিল। প্রশাসন, আপনি যদি এরকম একটা আমি বললাম যে চুরি না, এটা ডাকাতি হয়েছে, এই ডাকাতি যদি ঠেকাতে ব্যর্থ হয় তাহলে প্রথমে বলতে হবে যে সিলেটের প্রশাসন, প্রথমে বলতে উপজেলা প্রশাসন, এরপরে এই দায় কিন্তু সরাসরি আসে মন্ত্রীর ঘাড়েও। এই মন্ত্রী যদি না পারে, যদি এই পর্যন্ত এরকম একটা ঐতিহ্য, এরকম একটা খনিজ সারা পৃথিবীর জন্য, এটা কিন্তু একটা উদাহরণ, এটা তখন কি দাঁড়ায়, সরকারের ঘাড়েও দাঁড়ায় যে সরকার তাহলে ব্যর্থ হচ্ছে নানা ধরনের ইয়ের কারণে। এটা কিন্তু আমরা কি দায়ী এড়াতে পারি? নিজের জনগণ হিসেবে কি দায়ী এড়াতে পারি? স্থানীয় জনতাকে এটা প্রতিহত করছে, এটা দেখিনি। আমরা কিন্তু বিক্ষোভ একটু খেয়াল করে দেখবেন না, আমরা 2-3 মাস আগে বিক্ষোভ কর্মসূচি দেখছি। কি হচ্ছে, সরকার যখন একটা সিদ্ধান্ত নিল যে পাথর উত্তোলন করতে দিবে না, তখন স্থানীয় বিক্ষোভ করলো যে না, আমরা শ্রমিকরা বেকার হয়ে যাচ্ছি, এনে 2-3 হাজার শ্রমিক কাজ করি। ঠিক এই জায়গাটিতে আমার একটা স্পেসিফিক প্রশ্ন রয়েছে এবং স্থানীয় জনগণ আসলে অভিযোগ করছে যে আসলে তারা পাথর শ্রমিক যারা রয়েছেন তাদেরকে এটি উত্তোলন করতে না দিলে তারা আসলে বেকার হয়ে পড়বে, এবং সেই জায়গাটি দিয়ে কিন্তু প্রশাসন একটু আসলে নমনীয় হয়ে যাচ্ছে, তাদেরকে ছাড় দিতে বাধ্য হচ্ছে। তো এই যে একটি কনফ্লিক্ট বা এই যে প্রশাসনের মনে হচ্ছে যে একটু মানবিক দৃষ্টিকোণ, সেই জায়গা থেকে আসলে সরকার কি তাদের জন্য কোনো বিকল্প ব্যবস্থা করতে পারতো না, যেমনটি আসলে পার্শ্ববর্তী অনেক দেশ কিন্তু করেছে? না, আমি বলবো যে এখানে বিকল্প ব্যবস্থা করতে পারতো কি পারতো না সেই প্রশ্নের পরে আমি যখন একটা স্থানীয় মানুষ, আমরা সচেতন মহল আছে, তখন এটা রক্ষা করার দায়িত্ব কার? স্থানীয়দের। কারণ আপনি একটা পর্যটন এরিয়াতে যাবেন, সারা দেশের মানুষ যাবে, বিভিন্ন জায়গায় পৃথিবীর মানুষ আসবে দেখতে, তখন কিন্তু স্থানীয় মানুষের একটা এখানে অর্থনীতির চালিকা শক্তি তৈরি হয়। এখানে নানা ধরনের মানে ধরেন এখানে যদি আপনার বছরে 1 লাখ পর্যটক যায়, সেখানে কিন্তু এটা অর্থনীতির জন্য এক ধরনের, এমনিতেই আপনি বলছিলেন যে কর্মসংস্থান, এখানে কিন্তু কর্মসংস্থান হচ্ছে না কিভাবে? এই মানুষগুলো যাচ্ছে, কিছু কিনছে, কিছু খাচ্ছে, কিছু যাওয়া আসা করছে, কেনাকাটা করছে, নানা ধরনের ফটোগ্রাফি হচ্ছে, নানা রকমের ইস্যু ছিল ওই জায়গাতে। একেবারে কর্মসংস্থান হচ্ছে না, বিকল্প কর্মসংস্থান তৈরি হচ্ছে। হ্যাঁ, কেন ভাই, পাথর করেই মানে পাথর, স্থানীয়রা তো আসলে সেটাকে গ্রহণ করতে মানে এই যে পারে। সাধারণ এখন একটা শব্দ আপনি খেয়াল করে দেখেন যে পাথর মানে খেয়ে ফেললো কে, বাস্তবতায় তার মানে হলো স্থানীয়রা জড়িত, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব জড়িত। মানে এখানে আমি কোনো দলকে স্পেসিফিক বলতে চাই না, যারাই জড়িত আছেন, মানে যারা স্থানীয়ভাবে নেতৃত্বে আছেন, তাদের দায় কোনোভাবে এড়াতে পারে না। দলের কথা তো আপনি বলছিলেন, কিন্তু সেখানকার স্থানীয় মানুষরাও কিন্তু অভিযোগ করছে যে একটি নির্দিষ্ট দলের তাদের আসলে একটি প্রভাব রয়েছে, যে কারণে কেউ কিছু বলতে পারছে না। সরকার কেন তারপরেও নজর দিচ্ছে না? এখানে একটা জিনিস খেয়াল করে দেখবেন যে যখন দেশে পরিবর্তন হলো তখন অনেকেই বলতেছিল যে আগে আওয়ামী লীগ এই দেশ চালাতো, এখন বিএনপি দেশ চালাচ্ছে, আসলে ডক্টর ইউনূস একজন পুতুল, বাস্তবতা বা ছাত্ররা দেশ চালাচ্ছে, ইউনূস পুতুল। কিন্তু বাস্তবতা এরকম না। বাস্তবতা এরকম হলো যে আসলে সবগুলো এখন একটা শূন্য স্থান কখনো মানে ইয়া থাকে না, এটা ফিল আপ হবেই। ওইটা আমি বললাম যে একটু আগে বলছিলাম যে চক্র, এটা একটা সংঘবদ্ধ চক্র। এখানে আপনি মনে করবেন যে এই দল ওই দল, এটা না, এরা একটা চক্র, এটা চোরাচালান চক্র বলতে পারেন, একটা ডাকাত চক্র বলতে পারেন, এটা হলো দেশ ধ্বংসের চক্র বলতে পারেন। এরা সবসময় ছিল এবং থাকবে। এবং আপনি যে বিভিন্ন জায়গায় যেরকম চিন্তা হয়েছে, তারা যে দেখবেন যে বিভিন্ন বাড়ি ঘরে হামলা করছে, তখন এইটাকে তারা চিন্তা করছে এখান থেকে তো লাখ লাখ কোটি কোটি টাকা। আপনি একটু খেয়াল করে দেখবেন যে আপনি প্রশাসনের ব্যর্থতার কথা বলছেন, ওখানে বাস্তবতা তো ব্যর্থতা দিতেই হয়। কারণ হলো আপনি রাতের আধারে আপনি গত এই শনিবারের চিত্রটা যদি দেখেন, আপনি কম করে হলেও সেই শনিবারে আমরা খেয়াল করেছি 200-র উপরে ট্রাক রাতের আধারে আসছে, তার মানে পাথর নিয়ে আসছে। তার মানে প্রশাসনের এখানে দায় আছে, ব্যর্থতা তো আছেই। এখানে আমি আরেকটা জিনিস আপনাকে যুক্ত করতে চাই, যেটা হলো যে গতকালকে এই ঘটনার পরে
একটু খেয়াল করে দেখবেন ট্রল হচ্ছে, আপনি বলছিলেন যে ট্রল হচ্ছে, সেক্ষেত্রে বলছে যে কক্সবাজারে যদি তুমি কক্সবাজারে যেতে চাও তাহলে বালু থাকতে থাকতেই যাও, এরকম যেখানে পাথরের কথা বলা হচ্ছে সেখানে কক্সবাজারের কথা, মানে বাস্তবতা রয়েছে। মানুষের চিন্তা করেন যে অবস্থাটা দাঁড়িয়েছে। আপনি আজকে যদি এখানে একটা জিনিস পড়ে থাকে, আপনি চলে গেলেন, আপনার মোবাইলটা রেখে চলে গেলেন, বাস্তব কি হলো, কেউ না কেউ আপনাকে এটা ফেরত দেবে। এটা কিন্তু বাংলাদেশের মানসিকতা, বাংলাদেশের কালচার, কৃষ্টি কালচারটা এরকম না যে চুরি করে নিয়ে যাওয়া, ডাকাতি করে নিয়ে যাওয়া। ব্রিটিশরা এক সময় আমাদের কাছ থেকে নিয়ে গেছে, পাকিস্তানরা নিয়ে গেছে, ভারত নিয়ে গেছে। বাঙালি জাতির সভ্যতার প্রশ্নে পরে আসতে চাই, কিন্তু তার আগে একটুখানি ক্লিয়ার করবেন, পরিবেশ উপদেষ্টা তিনি আসলে যে দুঃখ প্রকাশ করলেন, তার এই বক্তব্যকে আপনি কিভাবে দেখেন? না, পরিবেশ উপদেষ্টার দুঃখ প্রকাশটাকে অবশ্যই আমি হলো কি কিভাবে নেব, উনি মন থেকেই যে বলছেন এটা আমি বিশ্বাস করি। কারণ হলো কি উনি চেষ্টা করেন নাই তা না, ওই যে আপনার বললাম একটা বন্ধ হয়ে পাথর উত্তোলন, কিন্তু উনি টেন্ডার দেওয়া বন্ধ করে দিলেন যে পাথর নেওয়া যাবে না। যখন আসলে কি হয় জানেন, আমাদের দেশে না, এটা একটা পরিবারে হয় অনেক সময়, যখন আপনি কোনো কিছু এই যে যখন একটা চুরি করতেছিল, আপনি চোর ধরতেছিলেন, এখন যখন আপনি খুব শক্তভাবে করলেন, তখন ওরা ডাকাতি শুরু করে দিল। ব্যাপারটা হয়ে গেছে এরকম যে আসলে আমরা বলি না যে সরকারকে আসলে শক্ত ভিতের উপর দাঁড়িয়ে, আপনি একটু আগে বলছিলেন, আসলে কি সরকার শক্ত ভিতের উপর দাঁড়িয়ে যদি থাকতো, তাহলে পরে যদি প্রশাসন বা অন্য সংস্থাগুলো যদি তাকে এরকম সাপোর্ট দিত। আমরা দেখেছিলাম যে 5 আগস্টের পরে, যেমন কিন্তু আমি বলছিলাম যে 5 আগস্টের পরে বন্ধ হয়ে গেছিল একটা অভিযানের পরে, হ্যাঁ, যৌথ বাহিনীর অভিযানের পরে এই পাথর উত্তোলন বন্ধ হয়ে গেল, কিন্তু মাত্র এক মাস পরেই এটা আবার এমন ভাবে শুরু হলো যে এটাকে আমি বললাম চোর না, ডাকাতি শুরু হলো। এখন এই প্রেক্ষাপটটা আসলে পরিবেশ উপদেষ্টাকে আপনি যতই দোষ দিতে চান, আমি বলতে চাই যে উনি কাজ করার চেষ্টা করছেন, কিন্তু কাজ করার চেষ্টা যদি একটা করে থাকেন, তাহলে তাকে সহযোগিতা কি করবে? শুধু কি সরকারি সব কাজ করবে? এর সাথে প্রশাসন জড়িত আছে, অনেকগুলা সংস্থা জড়িত আছে। উনি তো পুলিশ প্রশাসনের দায়িত্বে না, উনি হলো গিয়ে শুধু পরিবেশ উপদেষ্টা। আপনি খেয়াল করে দেখবেন যে উনি তার মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার সাথে যুক্ত আছে, তার সাথে হলো গিয়ে অন্য বাহিনীগুলো যদি তাকে সহযোগিতা না করে, তাহলে কি উনি একা পারবেন? উনি চেষ্টা করছেন না, এটা বললে ভুল। উনি চেষ্টা করছেন, তার মানে উনি ব্যর্থ হয়েছেন। অবশ্যই দেশের সম্পদ রক্ষায় একক চেষ্টা কাজ করবে না, সবাইকে সম্মিলিত একটি চেষ্টা করতে হবে, কিন্তু একই সাথে এর থেকেও বড় বড় বিষয়গুলো তো রয়েছে। তো এখন যখন এই বিষয়গুলো সামনে আসছে, তখন তো জাতীয় নির্বাচন থেকে শুরু করে আরো অনেক বিষয় নিয়ে জনগণের কিন্তু একটি হতাশা, অনিশ্চয়তা তৈরি হচ্ছে। সেই বিষয়টি আসলে দেশের জন্য আসলে কিরকম প্রভাব ফেলবে? হ্যাঁ, আপনি যেটা বলছেন যে ছোট ছোট ইস্যুগুলো বড় বড় ইস্যু সূত্র তৈরি করে। হ্যাঁ, এই যে এখন জনমনে প্রশ্ন হচ্ছে, তার মানে এই সরকার যদি এই পাথরটা রক্ষা করতে পারে না, এই সরকার কি তাহলে আমাকে রক্ষা করতে পারবে? এই সরকার কি তাহলে একটা সামনে আমরা জাতীয় নির্বাচনের কথা বলছি, সেই নির্বাচনটাকে সুন্দরভাবে করতে পারবে? এই প্রশ্নটা আসছে না তা না, কিন্তু বাস্তবতাটা হলো যে এরকম সরকার এখন একটা জিনিসের দিকে মনোযোগ দিচ্ছে। আপনি খেয়াল করে দেখবেন যে সরকার বলছে যে, আমি গত বেশ কিছুদিন ধরে যদি আপনি খেয়াল করে দেখেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উনি বলছেন যে স্পষ্টভাবে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুতি এবং ওনারা নির্দেশনা দিয়েছেন। নির্বাচন কমিশন সেই অনুযায়ী কাজ করা শুরু করছে। সেই জায়গা থেকে আমি বলতে চাই যে ওনারা আসলে ওই জায়গা থেকে, উনি আজকেও বলেছেন যে আমরা আসলে জাতীয় নির্বাচনের জন্য ফেব্রুয়ারি মাসটাকে বেছে নিয়েছি, আমরা আশা করছি যে সেই সময়টা নির্বাচন, যার কারণে নির্বাচন কমিশনের বিভিন্ন উইং আছে। আপনি যখন একটা নির্বাচন করতে যাবেন, তখন অসংখ্য উইং কাজ করে। সেই উইংগুলো কিভাবে কাজ করে সেটা আপনাকে আমি স্পষ্ট করে বলতে চাই যে সেটা হলো যে, ধরেন যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে উইংগুলো আছে, সেনাবাহিনী, অন্যান্য উইংগুলো আছে, নির্বাচন নিয়ে কি কি অস্পষ্টতা আছে এবং কতদূর আসলে এগিয়েছে, কি ধোঁয়াশা তৈরি হয়েছে, কেন হয়েছে, এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মন্তব্য আসলে দেখবেন যে বিএনপি এক ধরনের আশা নিয়ে রয়েছে, নির্বাচন কমিশন অনেকটা এগিয়েছে, প্রধান উপদেষ্টা একটা মন্তব্য করছেন, নবগঠিত ছাত্রদের রাজনৈতিক দল তারা আবার বিভিন্ন সমাবেশে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, মেনে নেওয়া হবে না। এই যে ধোঁয়াশা এবং চারদিকে যে মন্তব্য, আলটিমেটলি আসলে কি পরিস্থিতি তৈরি করছে, বাস্তবতা কি হবে? আপনি যেটা বলছিলেন যে আসলে এই যে একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে যে একজন নেতা গতকালকে মন্তব্য করেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। আসলে উনি কিন্তু এইভাবে বলেন নাই কথাটা, এখানে একটু আমরা ভুল বলি। ওনারা বলতে চাই যে এই যে ধরেন কয়েকদিন আগে জুলাই ঘোষণাপত্র ঘোষণা হয়েছে, যেটার মধ্যে অস্পষ্টতা আছে, বেশিরভাগ মানুষই সেটাকে বলছে যে এটার মধ্যে কি আছে তারা নিজেরা বুঝতে পারেনি। এখানে যদি আপনি বলেন যে স্বাধীনতার কথা নাই, এখানে ভাষা আন্দোলনের কথা নাই, এখানে এই জন্য যেরকম বিতর্ক আছে, এই জন্য সামনে যে জুলাই ঘোষণাপত্র, মানে আমরা যে জিনিসটা বলি যে নির্বাচন, এই জন্যই নানা কারণে মানুষের ভিতরে এই যে ধরেন বিএনপি কেন, আজকে বিএনপির যদি নেতৃবৃন্দের কথা শুনেন, আপনি খেয়াল করে দেখবেন যে ডক্টর জাহিদ এবং রিজভী সাহেব ওনাদের মন্তব্য বলতেছে যে আবারও একটা জল ঘোলা করা তৈরির চেষ্টা করা হচ্ছে,
বিষয়টা কি তারা হলো যে আমরা বলছি যে পিআর পদ্ধতি নিয়ে, হ্যাঁ, একটা আজকে যে নির্বাচন কমিশনের বৈঠক হচ্ছে ধর্মীয় দলগুলোর, আসলে বিষয়টা দাঁড়াচ্ছে যে এরকম যে নির্বাচন নিয়ে সাধারণ মানুষকে একটা বিভ্রান্তক তৈরি করে দেওয়া হচ্ছে। আমরা মনে করি যে যদি আমি একটু আগে বলছিলাম যে সরকার, বিশেষ করে আমি বলছি প্রধান উপদেষ্টা খুব আন্তরিক নির্বাচনের ব্যাপারে, প্রধান উপদেষ্টার যে উইংগুলো আছে তারাও আন্তরিক, নির্বাচন কমিশনও আন্তরিক নির্বাচন করতে গিয়ে। কিন্তু এখন যদি একটা সময় হয় যে আপনার বলতে হয় না যে ধরেন নির্বাচনে এই যে যারা একটা নির্বাচন কারা করবে, দলগুলো নির্বাচন করবে, এখন এই দলগুলোর মধ্যে বিএনপি শতভাগ এগিয়ে আছে যে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে, মাঠ পর্যায়ে কাজ করছেন, তারা বিভিন্ন জেলা উপজেলা নানা লেভেলে তারা সংগঠনকে সংগঠিত করছে, তারা অলরেডি নির্বাচন ওয়ার্ক করে ফেলছেন, মানে এটা যেটা বলতে হয়। কিন্তু আপনি যদি খেয়াল করে দেখেন যে অন্য দলগুলো, আমি জানি না তাদের অবস্থান কি, কারণ সবগুলো জেলায় কমিটি দিতে পারে না, ছাত্রদের যে সংগঠন এনসিপি, এরকম বেশিরভাগ নতুন দলগুলো তারা এখনো আসলে গুছিয়ে শেষ করতে পারেনি। তারা চাচ্ছিল যে আর একটু যদি একটা বছর পরে নির্বাচন হতো তাহলে গুছিয়ে হয়তো করতে পারতো। এইটা থেকে হয়তো তাদের এই ভিতরে তারা নির্বাচন চায় না, এটা আমি বিশ্বাস করি না। স্টুডেন্টরাও যে নির্বাচন যে এই ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না সেটা আমার বিশ্বাস না, কিন্তু তারা একটা জিনিস চায়, সেটা হলো যে তারা পিআর পদ্ধতিটাকে ইনক্লুড করতে চায়। এখানে যে জনগণের মধ্যে একটা প্রশ্ন তৈরি হয়, তাহলে তখন যখন বিএনপি নির্বাচনের জন্য এগিয়ে যাচ্ছে, নির্বাচন কমিশনে এগিয়ে যাচ্ছে, তাহলে সাথে যে দলগুলো আছে, এখন সবগুলো দল মিলে যদি বলে যে ধরেন প্রধান উপদেষ্টাকে বললো বা নির্বাচন কমিশনও বললো যে পিআর পদ্ধতি ছাড়া আমরা নির্বাচনে যাব না, ধরেন জামাত, এনসিপি, অন্য দল, ইসলামী দলগুলো, সবগুলো দল, বেশিরভাগ দল, তখন কি করবে? প্রধান উপদেষ্টার কার্যালয় তখন কি করবে? বলবে যে ভাই তার মানে দেখো বিএনপি ছাড়া তার কেউ নির্বাচনে আসতে চায় না। এই যে মানুষ কিন্তু অঙ্কের হিসাব মিলায় যে নির্বাচন নিয়ে, যে এটার সাথে এটার সাথে এটা সম্পর্ক, তার মানে এটা যদি হয় তখন তাহলে কি হবে? কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে না, দিন শেষে যে নির্বাচনের, কারণ বারবার আমাদের প্রধান উপদেষ্টা বলছেন যে নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা দিতে চায়। আমার মনে হচ্ছে না যে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে জলগুলার কিছু হবে, হয়তো হবে, কিন্তু কিছু হয়তো কিছু আবারও আমরা যেটা মনে করি যে দেশে যে একটা সহিংসতা তৈরি হয়েছিল, সেই পরিবেশটা আবার যদি না ফিরে আসুক, আমরা প্রত্যাশা করি যে ফেব্রুয়ারি মাসে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে এবং গণতান্ত্রিক দলগুলো ক্ষমতায় আসবে এবং সেখানে ছাত্র প্রতিনিধি থাকবে, সেখানে হয়তো বিএনপি থেকে থাকবে, কারণ আমরা খেয়াল করেছি যে তারেক রহমান গতকালকে বলেছেন যে সবাইকে নিয়ে উনি দল গঠন করতে চায়। আমরা সেই প্রত্যাশায় থাকছি। জি, নির্বাচন নিয়ে তো শুনলাম, অনুষ্ঠান শুরুর আগেই আমরা কিন্তু আলোচনা করছিলাম যে যুক্তরাষ্ট্রের বাংলাদেশের মানবাধিকার বিষয়ক যে প্রতিবেদন, সেখানে একটি প্রতিবেদন তুলে ধরা হয়েছে। এখন আসলে উদ্বেগ, হতাশার একটি জায়গা তৈরি হয়েছে এবং বিভিন্ন বিচার বহির্ভূত হত্যা, গণমাধ্যমের উপর যে হস্তক্ষেপ, এই ব্যাপারগুলো উঠে এসেছে। আপনি ব্যাপারটিকে কিভাবে মূল্যায়ন করবেন খুব সংক্ষেপে? আমি শুধু এই বিষয়টা নিয়ে একটা মন্তব্য করতে চাই, সেটা হলো যে গণমাধ্যমে যে যুক্তরাষ্ট্র যেটা বলছেন সেটার সাথে আমি পুরোপুরি একমত না। তারা বলছেন যে গণমাধ্যম সহ বিভিন্ন জায়গায় স্বাধীনতা নিশ্চিত হয়েছে, সেটা আমি স্পষ্টভাবে বলতে চাই যে এই রিপোর্টের সাথে আমি পুরোপুরি ভিন্নমত পোষণ করছি। সেটা পুরোপুরি বাস্তবায়ন হয় নাই এবং এই দেশের জনগণও পুরোপুরি মানবাধিকার এর প্রতি যে এক ধরনের ভাব ছিল যে যেরকম হবে যে স্বাধীন একটা মনোভাব বা যে কোনো সিদ্ধান্ত নিতে পারে, সাধারণভাবে চলাফেরা করতে পারে, কোনো ধরনের হামলার হয়রানির শিকার হবে না, কিন্তু বাস্তবতা এটা বেড়ে গেছে। সেটা আমার সাথে এই যে রিপোর্ট, এটার সাথে আমি একমত না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরাও সেই কামনা রাখি আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব স্বাভাবিক হোক এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত হোক, আগামী জাতীয় নির্বাচন খুব সুষ্ঠুভাবে হোক। দর্শক, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আজকে এখানেই শেষ করছি।